আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইট ইজ মি আয়েশা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আজকে ভিডিওটা হচ্ছে গিয়ে সত্য ঘটনা অবলম্বিত একটা হরর স্টোরি। সো চলো আমরা হরর স্টোরিটা শুনে ফেলি। তোমরা যদি আরও এরকম হরর স্টোরি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। 5 বছর হয়ে গেল, এখন আমি বিদেশের মাটিতে পড়ে আছি। বাসার কথা খুব মনে পড়তেছে। তবে একটা অবাক করা বিষয় হচ্ছে, 2 মাস থেকে আমি বাসায় কল দেই, আমার বাসায় কল ঢুকে না, আর সব সময় শুধু বন্ধ দেখায়। আমি খুব টেনশনে পড়ে গেলাম। তবে ঠিক করেই ফেললাম, 5 বছর বাসায় যাইনি, এবার বাসায় যেতেই হবে। তারপরে করার পরে আমি তাকে পেয়েছি, আর আমাদের নতুন বিয়ে হওয়ার পরে 1 সপ্তাহ পর আমি বিদেশে চলে যাই, আর বিদেশ থেকে আজকেই ফিরতেছি। তাই খুব আনন্দ হচ্ছে যে আমার প্রিয় মানুষটি আমাকে পেলে কতই না খুশি হবে। আমার মা খুশি হবে, আমার ছোট ভাই খুশি হবে। তারপরে বাস এসে থামলো সেই কমলাপুর গ্রামে শুধু আমি একাই নামলাম বাস থেকে, আর বাসও আমাকে নেমে দিয়ে খুব তাড়াতাড়ি চলে গেল। কমলাপুর গ্রামে নেমে যে আমি 5 বছর আগে, 4-5 বছর আগে যেমনটা দেখে গিয়েছিলাম ঠিক তেমনটাই আছে, একটু পরিবর্তন হয়নি। তবে আমি একটা রিক্সাকে ডাকলাম, বললাম যে তুমি কি জমিদার বাসা পর্যন্ত যাবে? তখন রিক্সাওয়ালা বলল যে না, আমি অতদূর যেতে পারবো না। আমি বললাম কেন, তোমাকে আর আমি 100 টাকা বেশি দিব। তখন রিক্সাওয়ালা বললো যে ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ওখানে দাঁড়াতে পারবো না, আপনি আমাকে এখনই ভাড়াটা দেন। আপনি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওখানে 1 সেকেন্ডও থাকতে পারবো না। আমি অনেকটা অবাক হয়ে গেলাম, বললাম যে কেন, কোনো সমস্যা? তখন সেই রিক্সাওয়ালা আমাকে বলল, সরি ভাইয়া, আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে নিয়ে যেতে পারি। তখন আমি বললাম যে ঠিক আছে, এই নাও ভাড়া। তারপর আমি রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে দিলাম। ভাড়া দিয়ে চলে এলাম সেই জমিদার বাড়ির সামনে। আসলে জমিদার বাড়ি বলতে ভুল হবে, জমিদার বাড়ি আগে ছিল, তবে এখন আর সেটা নেই। জমিদার বাড়ির নামেই সেই জায়গাটা পরিচিত। সেই জমিদার বাড়ির পাশেই আমার বাসা, দোতলা একটা বাসা। তবে যখন আমি রিক্সা থেকে নেমে লোহার গেটটা খুললাম, তখন কেন জানি ছ্যাচ্ছার ছ্যাচ্ছার করে শব্দ হলো। পাশে তাকিয়ে দেখলাম টেপ থেকে পানি পড়তেছে, মোটরটা মনে হয় ছাড়াই আছে। তবে অবাক করা বিষয়টা হলো, যেদিন আমি বাসা থেকে বেরিয়ে যাচ্ছিলাম সেদিনও সেম মোটরটাই ছাড়া ছিল। আমার খুব অদ্ভুত লাগতেছিল। তারপরে যখন আমি বাসায় ঢুকলাম, হঠাৎ করে দোতলায় তাকিয়ে দেখলাম নীলা, আমার সেই প্রিয় মানুষটি, সন্ধ্যা বাতি দিচ্ছে। তবে তখন কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে আমি যখন নীলাকে চিৎকার করে ডাকলাম, নীলা কেন জানি শুনতে পেল না। তারপরে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। উপরে উঠে নীলাকে বললাম যে নীলা, এই দেখো আমি এসেছি। তখন নীলা আমার দিক তাকিয়ে বলল, ও তুমি এসেছো, আচ্ছা ঠিক আছে, ব্যাগটা রেখে ঘরে গিয়ে ফ্রেশ হও। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, 4-5 বছর পর আমি বাসায় আসলাম আর নীলার এইরকম রিয়াকশন। বুঝলাম না ব্যাপারটা। আমি আসার সঙ্গে সঙ্গে সে হয়তোবা আমাকে জড়িয়ে ধরতো, সে হয়তোবা কান্না করতো, তবে সে খুশি হতেও পারতো, কিন্তু সে হঠাৎ করে এরকম আচরণ কেন করলো? তারপরে বেরিয়ে এসলো আমার মা। আমার মা এসে বললো, কিরে খোকা, চাকরি থেকে এখন আসলি, তাড়াতাড়ি ফ্রেশ হ, তাড়াতাড়ি ফ্রেশ হ। আমি আরো অবাক হয়ে গেলাম, দেখলাম যে আমার মা হঠাৎ করে চাকরির কথা কেন বললো। আসলে 4-5 বছর আগে আমি দেশে একটা চাকরি করছিলাম। সে চাকরি থেকে আসার সঙ্গে সঙ্গে আমার মা আমাকে এই কথাটাই বলতো, খোকা এসেছিস চাকরি থেকে, ঠিক আছে ফ্রেশ হওয়া, নাস্তা খা। কিন্তু আমি তো আজকে চাকরি থেকে আসলাম না, আমি তো বিদেশ থেকে আসলাম। আমার মায়ের তো খুশি হওয়ার কথা, আমার মায়ের তো কান্না করার কথা আমাকে দেখে, তাই না, খুশি হওয়ার কথা, কিন্তু এমন কেন? তারপরে একটু উকি মেরে মেরে ছোট ভাইটাকে খুঁজছিলাম। তবে একটু এগিয়ে বারান্দায় গিয়ে দেখলাম ছোট ভাই লুডুস খাচ্ছে। আমি আবার অবাক হয়ে গেলাম, যেদিন আমি এখান থেকে যাচ্ছিলাম সেদিনও আমার ছোট ভাই লুডুসই খাচ্ছিল। কেউ একটু পরিবর্তন হয়নি, বাড়িটা আগের মতোই আছে। আমি অনেক অবাক হয়ে গেলাম, আমার মাথা কাজ করতেছিল না। তারপর আমি ব্যাগটা রেখে বাথরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। তবে বাথরুমে গিয়ে আমি আবার অবাক হলাম, যে দেখলাম আমার সেই ব্রাশ, সেই সাবান, সেই বদনা, সেই টেপ সব আগের মতোই আছে, একটু পরিবর্তন হয়নি, আর সাবানটাও শেষ হয়ে যায়নি। আমি অনেকটা অবাক হয়ে গেলাম। তারপরে যখন ফ্রেশ হয়ে বের হলাম, হঠাৎ করে দেখলাম আমার সামনে নীলা এসে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে গেলাম, বললাম নীলা, হঠাৎ করে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? তখন নীলা বলল যে আমি তোমার জন্য নাস্তা এনেছি, তাড়াতাড়ি নাস্তা খেয়ে নাও। এই কথা বলে নীলা আবার চলে গেল। আমি অনেকটা অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, যেই মানুষটাকে আমি এত ভালোবাসতাম, যে মানুষটার সঙ্গে 5 বছরের রিলেশন ছিল আমার, সেই মানুষটা এরকম আচরণ কেন করতেছে? তখন আমি ভাবতে শুরু করলাম, এই 4-5 বছরে মনে হয় নীলা অন্য কাউকে পেয়ে গিয়েছে, আমাকে হয়তো বা ভুলে গিয়েছে। তখন আমি এইটা ভাবতে শুরু করলাম।
তারপরে রাত হয়ে গেল, রাত 10টা বাজে। তারপরে টিভির আওয়াজ পাচ্ছি। তারপরে হঠাৎ করে পাশের রুমে গিয়ে দেখলাম মা আর নীলা বসে টিভি দেখতেছে। আমি বললাম যে মা, ঘুমাবে না? তখন মা বললো যে না, আর একটু পরে ঘুমাবো, এই সিরিয়ালটা শেষ করি। তারপরে দেখলাম যে সিরিয়ালটার মধ্যে সে আগের সিরিয়ালটা, 5 বছর আগে যে সিরিয়ালটা ছিল সেই সিরিয়ালটাই এখনো চলতেছে। আর সেই পর্বটাই ছিল যেই পর্বটা আমি দেখে গিয়েছিলাম। খুব অবাক লাগতেছে। তারপরে কি হলো জানেন? সো গাইস, গল্পটি কেমন লাগতেছে একটু কমেন্ট বক্সে জানাবেন। এটা হলো প্রথম পার্ট। সো এখন আপনারা বলেন যে দ্বিতীয় পার্ট দিব কি দিব না। এই গাইস, আসসালামু আলাইকুম, আমি লাফিজ চলে এলাম ভূতের গল্পটি নিয়ে। আর এটা হলো পার্ট 2। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রতিদিনের মতো মা আর নীলা সে সিরিয়াল দেখতেছিল। তবে অবাক করা বিষয়টা হচ্ছে সিরিয়ালটা সে আগের মতোই আছে। তারপরে আমি অনেকটা অবাক হলাম আর আমার ছোট ভাইকে বললাম, কি রে, কি করিস? তখন ছোট ভাই কেন জানে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। আমি অনেকটা অদ্ভুত ফিল করি যে আমি কোথায় এলাম, এটা কি সত্যি আমার পরিবার, এইরকমটা মনে হলো। তারপরে বললাম যে আরে বাদ দাও তো, আজকে হয়তোবা আমি খুব ক্লান্ত, আমার মাথা হয়তোবা ভালো মতো কাজ করতেছে না, আজকে রাতটা কোনো রকম শেষ করি, কালকে ভোর হলেই সব জানতে পারবো। এই কথা বলে আমি বললাম যে মা, আমি শুতে চললাম। তখন নীলা বলল যে ঠিক আছে, তুমি যাও শো, আমি একটু পরে আসতেছি। আমি বললাম ঠিক আছে, আসো। এই কথা বলে আমি গিয়ে শুয়ে পড়লাম। তবে আমি শুতে না শুতেই হঠাৎ করে আমার চোখটা লেগে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে দেখলাম কে যেন আমাকে জড়িয়ে ধরেছে। তারপরে একটু ভালো করে তাকিয়ে দেখলাম নীলা। আমি একটু ভয় পেয়েছিলাম। তারপরে ভাবলাম যে ভয়ের কি, সে তো আমারই স্ত্রী, তাই না? তারপরে সে আমাকে জড়িয়ে ধরলো, কাঁথাটা গায়ে দিল। তারপরে আমরা ঘুমোলাম। সকালবেলা উঠলাম ঘুম থেকে, উঠে দেখলাম আমার পাশে নীলা নেই। তারপরে আমি ঘুম থেকে উঠলাম, উঠে মাকে বললাম, মা নাস্তা দাও। তখন কেন জানি কোনো সারা শব্দ পাচ্ছি না। তারপরে আমি বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এসে টিভিটা চালু করলাম। টিভিটা চালু করে আমি আবার অবাক হয়ে গেলাম। দেখলাম যে 2015 সালের নিউজ আজকেও দেখাচ্ছে। আমি অনেকটা অবাক হলাম, কি ব্যাপার, 2015 সালের নিউজ কেন? টিভির মধ্যে ডেটটা দেখলাম, ডেটটার মধ্যে 2015 সাল চলতেছে। আমি অনেকটা অবাক হলাম। তারপরে টিভিটা বন্ধ করলাম, আবার চালু করলাম, দেখলাম যে সেম। তারপরে আমি আমার ফোনটা হাতে নিলাম, নিয়ে দেখলাম যে একটু নেটওয়ার্ক নাই। তারপরে আমার ফোনেও দেখতেছি 2015 সাল চলতেছে, কিন্তু এটা তো চলতেছে রানিং 2020 সাল। এটা 15 সাল কি করে হলো? তারপরে আমার মাথা কাজ করতেছে না। এরকম করে চিন্তা করতে করতে হঠাৎ করে ডান পাশে তাকিয়ে দেখলাম যে কে যেন দাঁড়া হয়ে আছে। তারপরে দেখলাম যে ওটা নীলা আমার জন্য খাবার নিয়ে এসেছে। খাবারটা এখানে রাখো। তখন নীলা খাবারটা রাখলো, আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে থাকলো। আমি বললাম যে নীলা, কিছু বলবা? তখন নীলা বললো যে ঠিক মতো খেয়ে পানিটা খেয়েও। আমি বললাম যে ঠিক আছে, আমি ঠিক মতো খাবো। এই কথা বলে আমি খুব তাড়াতাড়ি খেলাম। আর আমার ফ্যামিলির মানুষের চরিত্রগুলো কেন জানি খুব অদ্ভুত টাইপের লাগতেছে। আগে যেমনটা ফ্রি ছিলাম সবার সঙ্গে, তেমনটা নেই। আগে যেমন মাকে জড়িয়ে ধরতাম, আমার কপালে একটা চুমু খেত, আমি বড় হওয়ার পরেও সেমটাই ছিল। তারপরে নীলাকে অনেক ভালোবাসতাম। আমাদের ফ্যামিলিটা খুব হ্যাপি একটি ফ্যামিলি ছিল। কিন্তু হঠাৎ করে যে কেন এমন হয়ে গেল কিছুই বুঝতেছি না। তারপরে একটি টি শার্ট গায়ে দিয়ে চলে গেলাম বাইরে। আর মাকে বললাম যে মা, আমি একটু বাইরে থেকে আসতেছি। এই কথা বলে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখলাম কেউ নেই। আগে যেমন ছোট বাচ্চারা খেলতো, অনেক লোক আড্ডা দিত, আজকে কেন জানি কাউকেই দেখছি না। কোনো রিক্সাও পাচ্ছি না যে চড়ে বাজারে যাব। তারপরে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম বাজারে। বাজারে যেতেই আমার ফোনের মধ্যে একটি কল বেজে উঠলো। ফোনটা রিসিভ করলাম। রিসিভ করে শুনলাম যে সোনালির ভয়েস। আসলে সোনালি হচ্ছে বিদেশের মধ্যে আমার একটা ফ্রেন্ড। তখন সোনালি আমাকে বলল, তুমি কি ঠিক আছো? বাসায় কি ভালো মতো পৌঁছেইছো? আমি বললাম যে হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিন্তু কালকে তুমি একবার কল দিলে না কেন? তখন সোনালি আমার সেই ফ্রেন্ডটা বললো, কালকে থেকে আমি তোমাকে অনেক কল দিয়েছি, তোমার ফোন শুধু বন্ধ পেয়েছি, তাই আমার খুব টেনশন হচ্ছিল, তাই আমি তোমাকে কল করলাম এখন। আমি বললাম যে কি, কালকে থেকে আমার ফোন তো চালুই ছিল, কিন্তু আমার ফোনে তো একটা কলও আসেনি। তখন চাপুর গ্রামে কি হয়েছিল তারপরে আমি যখন নিউজটা শুনলাম, তখন আমি অনেকটা অবাক হয়ে গেলাম। দেখলাম যে পুরো গ্রামটা পুড়ে গিয়েছে। তারপরে কি হলো জানেন? সো গাইস, এটা হলো দ্বিতীয় পার্ট। পার্ট 3-তে আরো অনেক মজার কাহিনী আছে। সো যদি জানতে চান পার্ট 3-তে কি হয়েছে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর প্লিজ এই ভিডিওতে 5000 লাইক আর 5000 কমেন্ট করে যাবেন।